মালয়েশিয়াতে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন, মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে যাচ্ছেন, মালয়েশিয়াতে পিএইচডি ব্যাচেলর অথবা মাস্টার্স করতে যাচ্ছেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকৃত হবে। যারা ফুল ভিডিওটা দেখবেন আপনারা অনেক তথ্য পাবেন, আশা করি অনেক রকম প্রতারণা থেকে বেঁচে যাবেন এই ভিডিওটা দেখলে। এবং মালয়েশিয়াতে কারা আসবেন, কিসের জন্য আসবেন, কার জন্য মালয়েশিয়া সুইটেবল, কোন ইউনিভার্সিটি সুইটেবল, এবং এখানকার জব বাজার কেমন, এই সব বিস্তারিত নিয়ে আমি নওশাদ হোসেন আর দীর্ঘ একটা ভিডিও করছি। ভিডিওটা অনেক বেশি বড় হবে, আশা করি 20-22 মিনিটের ভিডিও হবে। যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনি উপকৃত হবেন। এখানে অনেক বেশি তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং বিস্তারিত আকারে। সো দেরি না করে ফুল ভিডিওটির সাথেই থাকুন। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন, আপনারা অনেকেই আমাকে চেনেন। আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিও, এবং দীর্ঘদিন ধরে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছি সফলতার সহিত। আজকে আমি মূলত স্পেশাল কোনো টপিকস নিয়ে কথা বলবো না। আজকে আমি মালয়েশিয়ার বর্তমান স্টুডেন্ট ভিসা, স্টুডেন্টদের প্রেক্ষাপট, কোন ইউনিভার্সিটিগুলো কার জন্য সুইটেবল, কাদের জন্য মালয়েশিয়া সুইটেবল, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিটেলস কথা বলবো। কারণ হচ্ছে আমি তো বেসিক্যালি হচ্ছে ইউনিভার্সিটি কেন্দ্রিক টপিক ভিডিও বানাই গত 1-1.5 বছর ধরে। তার আগে কিন্তু আমি ইনফরমেটিভ ভিডিও দিছিলাম আমার ইউটিউব চ্যানেলগুলোতে, সরি আমার ইউটিউব চ্যানেল দেওয়া হয়েছিল তখন থেকে। তো আমি যখন ফুললি প্রফেশনাল সাথে ইনভলভ হই তখন হচ্ছে আমি ইউনিভার্সিটি কেন্দ্রিক টপিক দিয়ে শুরু করি। এর মাঝখানে আমি 2-1 বার ইনফরমেটিভ ভিডিও দিছি। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা কোন মানে স্পেসিফিক ইউনিভার্সিটি না নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো। বর্তমানে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আগের তুলনায় অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে এবং সামনে এটা আরো অনেক বেশি কঠিন হবে। আগে বাংলাদেশ থেকে যারা এখানে আসতেন তারা হচ্ছে 2-4 বছর 5 বছর স্টাডি গ্যাপ, এবং কি 10 বছর স্টাডি গ্যাপ হলেও প্রবলেম হতো না, স্পেশালি ডিপ্লোমা এবং ব্যাচেলারের ক্ষেত্রে। বাট মালয়েশিয়ান যে নতুন গভর্নমেন্ট তারা হচ্ছে গত বছর 24শে সেপ্টেম্বর থেকে জিনিসটার একটা বিশাল পরিবর্তন আনলো, আর তারা স্ট্রিক্ট হয়ে গেল। লো বাজেটের যে কলেজগুলো ছিল যেগুলোতে 8,000 10,000 বা 12,000 রিঙ্গিত দিয়ে আসা যেত, সেই কলেজগুলো তারা ধাপে ধাপে তাদের কেডিএন বন্ধ করে দিল। অসংখ্য বাংলাদেশে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিল, দিয়ে দিয়ে কলেজগুলারে কেডিএন, কেডিএন মানে হচ্ছে আমি সহজ ভাষায় বলি, বাংলাদেশ থেকে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনার জন্য কলেজ বা ইউনিভার্সিটি গুলার যে লাইসেন্স গভর্নমেন্ট থেকে থাকে সে লাইসেন্স বাতিল করে দেওয়া শুরু করলো। এটা এমন না যে একই দিনে বা 1 সপ্তাহের মধ্যে কয়েকটা কলেজ বা ইউনিভার্সিটিতে করছে, বিষয়টা এরকম না। যেসব কম বাজেটের কলেজ বা ইউনিভার্সিটি গুলা ছিল ধাপে ধাপে হয়তো কোনো এই মাসে একটা করছে, সামনের মাসে আরেকটা করছে, তারপরের মাসে যে আরেকটা করছে, এরকম করে এই কলেজগুলো একরকম বন্ধ করেই দিছে। এগুলাতে এখন স্টুডেন্ট আসা টোটালি বন্ধ। এটার মেন কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বিশাল সংখ্যক স্টুডেন্ট আসছে একটা সময়, বিশেষ করে কোভিড এর পর, এবং এই কলেজগুলোর 90% স্টুডেন্টই মিসিং হয়ে যায়, পড়াশোনা করে না। ইভেন কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যে ইউনিভার্সিটিতে, মালয়েশিয়া আসছে, ইউনিভার্সিটি পর্যন্ত রিপোর্ট করে না। তো এইসব কারণে এগুলা বন্ধ করে দিছে। এরা মূলত কাজের উদ্দেশ্যে আসতো এবং কাজই করতো, সেই কারণে এগুলা বন্ধ করে দিছে। তারপর আসেন মিড রেঞ্জের ইউনিভার্সিটি গুলাতেও প্রবলেম শুরু করছে। যেমন আমাদের সিটি ইউনিভার্সিটি কিন্তু মিড রেঞ্জের ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি ভালো ছিল। এখানেও কিন্তু 2023-এর মে থেকে 24 পর্যন্ত বিশাল সংখ্যক স্টুডেন্ট আসছে, তার 22-ও আসছে। অসংখ্য স্টুডেন্ট মিসিং হয়েছে বা স্টাডি করছে মাঝপথে এসে কন্টিনিউ করে নাই, ভিসা নিয়ে চলে গেছে। এসব কারণে কিন্তু সিটিতেও 24শে সেপ্টেম্বর থেকে কিন্তু মোটামুটি একটা বিশাল ঝামেলা করছে। 24শে ফেব্রুয়ারিতে একবার করছে, 24শে সেপ্টেম্বরে এসে একবার করছে, 24শে নভেম্বর জানুয়ারির দিকে একবার এসে করছে। যার কারণে স্টুডেন্ট কমে গেছে, কারণ কম বাজেট ছিল। 16,650-এর মধ্যে সিটি বেস্ট ছিল তখন মিড বাজেটের। এর পাশাপাশি আপনারা যদি আরো ইউনিভার্সিটি ধরেন, আইইউকেল আছে মিড বাজেটের মধ্যে, ইউসিএমআই আছে, কিংস আছে, এগুলো স্টুডেন্ট আসছিল, লিঙ্কন ইউনিভার্সিটি ছিল। এখন কিন্তু ধাপে ধাপে এগুলাও বন্ধ করছে। আমি আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 15ই জুন, আমি যতটুকু জানি কিংস ইউনিভার্সিটি তো গণহারে গত 3-4 দিন আগে সব ফাইল রিজেক্ট করে দিচ্ছে, কেডিএন ইস্যু করে দিচ্ছে, যেটা লিঙ্কনে অলরেডি হয়েছে। ইউসিএমআই হচ্ছে অফার লেটার দেওয়া বন্ধ করে দিছে এসব ঝামেলার কারণে বাংলাদেশ মার্কেট থেকে আর কি। মোটামুটি ভালোর মধ্যে এখন আইইউকেলটা আছে। সিটি রিকভারি হয়ে গেছে, সিটি রিকভারি হয়েছে, কিন্তু সিটি এখন অনেক লং স্টাডি ক্যাপ ফাইল নেয় না। এর মাঝে সবচেয়ে ভালো আছে ইউনিমাই, এটার মধ্যে এখন ওইভাবে এরকম হয় নাই। ইউনিমাই এরকম হয় না কারণ ওরা হচ্ছে লং স্টাডি ক্যাপ ফাইল নিচ্ছে না, সো ওদের আশা করি এরকম প্রবলেম হবে না। এখন মালয়েশিয়াতে এই প্রবলেমগুলো আপনারা মাথায় রেখে অ্যাপ্লাই করবেন, যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন, আমার মাধ্যমে হোক অন্য মাধ্যমে হোক। আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি লং স্টাডি গ্যাপ থাকে, স্পেশালি 3 বছরের বেশি স্টাডি গ্যাপ থাকে, আপনারা মিড বাজেটের ইউনিভার্সিটিগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। না হলে আপনারা এখানে আসলে
মনে রাখবেন যে 90% স্টুডেন্ট ভিসা রিজেক্টেড অথবা ইভাল রিজেক্টেড এর প্রবলেমে পড়বেন। এর বাইরে মালয়েশিয়াতে বর্তমানে কারা আসবেন? মালয়েশিয়াতে কিন্তু, মালয়েশিয়াতে না, বাংলাদেশ থেকে আমরা যারা বিদেশে পড়াশোনা করতে যাই, আমরা ম্যাক্সিমাম সংখ্যকই হচ্ছে মিড বাজেট এর ইউনিভার্সিটি খুঁজি, বা আমরা মিডল ক্লাস ফ্যামিলির। আমরা চেষ্টা করি প্রথম অবস্থায় 5 লাখ লাগুক 10 লাখ লাগুক নিজেরা ম্যানেজ করে দিয়ে যাই, পরে ওখানে যে আমরা জব করে নিজেরা সার্ভাইভ করব, টিউশন ফি দিব, লিভিং এক্সপেন্স মেনটেন করব। এবং অনেকে চায় যে বাড়িতেও কিছু টাকা পয়সা পাঠাইতে, কারণ অনেকের ফ্যামিলির আর্থিক অবস্থাও তো ভালো থাকে না। কিন্তু অন্যান্য ইউরোপের ক্ষেত্রে সেটা যতটা ব্যতিক্রম, মালয়েশিয়াতে টোটালি ডিফিকাল্ট এই বিষয়টা। মালয়েশিয়াতে যারা মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে আসে, তারা চাইলে হয়তো বা টুকটাক পার্ট টাইম জব করে বা ফুল টাইম নিজের ম্যানেজ করে টিউশন ফির একটা অংশ ব্যাকআপ দিতে পারে। এখন বর্তমানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলা 25শে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে টিউশন ফি ইনক্রিজ করে নিছে, কারণ ইউনিভার্সিটিগুলা চায় যে বাংলাদেশ থেকে যারা ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং বা যারা অরিজিনালি পড়াশোনা করতে চায়, টিউশন ফির ব্যাকআপ আছে, তারা যেন আসে। সেই জন্য তারা কিন্তু টিউশন ফি বাড়ায় ফেলছে। তো প্রথমে হয়তো অনেকে 5-6 লাখ টাকা দিয়ে চলে আসেন, পরবর্তীতে তার ফ্যামিলি থেকে ব্যাকআপ দেওয়া আসলে তার পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে হয় কি, স্টুডেন্টগুলো এখানে এসে আর পড়াশোনা করতে পারে না বা ডিপ্রেশনে চলে যায়, বা অনেক সময় রং ইনফরমেশন পায় যে আপনারা চলে যান, প্রথমে 5-6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে, পরবর্তীতে ওখানে যে আপনি জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, লিভিং এক্সপেন্স ম্যানেজ করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে আপনি বাড়িতেও টাকা পাঠাইতে পারবেন। আসলে বাস্তবতা টোটালি ভিন্ন। এখানে আপনাকে আসলে বর্তমানে আপনি যদি মিড রেঞ্জের ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট আসে, মিড রেঞ্জের একটা ইউনিভার্সিটিতে তার ব্যাচেলার কমপ্লিট করতে মিনিমাম 15 থেকে, মানে 14 থেকে 15 লাখ টাকা বা 16 লাখ টাকা চলে যাবে কারেন্সি রেটের কারণে। কারণ বাংলাদেশের টাকার মান বর্তমানে অনেক কমে গেছে, বাট রিঙ্গিতের মানে রেট অনেক হাই হয়ে গেছে, যার কারণে হচ্ছে কি অ্যামাউন্টটা আগে যেটা 12-13 লাখ হইতো, এখন প্রায় 14 থেকে 16 লাখ টাকা ইউনিভার্সিটি বেদে টোটাল চলে যাচ্ছে। আমি টোটাল ব্যাচেলার কোর্স ডিউরেশনের কথা, কস্টিং এর কথা বলতেছি। সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি মিনিমাম 10 লাখ 12 লাখ টাকা যদি তার ফ্যামিলি থেকে ব্যাকআপ দিতে পারে, তাহলে আমি বলবো মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে আসেন। কিন্তু আপনি প্রথমে 5-6 লাখ টাকা দিয়ে আসছেন, পরেরটা আপনি পুরাটাই ম্যানেজ করে দিবেন, আবার লিভিং এক্সপেন্স ম্যানেজ করবেন, এটা আসলে খুবই ডিফিকাল্ট। এই ক্ষেত্রে সাকসেস হয় 100 জনের মধ্যে 5-10 জন মোটামুটি ব্যালেন্স করতে পারে, দিতে পারে। বাকিরা কিন্তু পারে না, মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে দেয়। মাস্টার্স এর ক্ষেত্রে বলবো যে যারা মাস্টার্সে আসেন, আপনারা মোটামুটি ফুল টাইম জব করতে পারবেন। আপনারা প্রথমবারে যে কস্ট দিয়ে আসবেন, সেই ক্ষেত্রে পরবর্তী যে আপনার পরের সেমিস্টার বা পরের ইয়ার টিউশন ফি আপনারা চাইলে নিজেরা ম্যানেজ করতে পারবেন। কারণ মাস্টার্সের ক্লাস সংখ্যা সপ্তাহে 1 দিন 2 দিন বা সর্বোচ্চ 3 দিন থাকে, এবং পড়াশোনার প্রেশার তুলনামূলক অনেক কম থাকে। তো আমি বলবো মাস্টার্স এর ক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় যাই দিয়ে আসেন না কেন, পরবর্তী যে টিউশন ফিটা থাকে সেটা আপনারা ম্যানেজ করতে পারবেন। ডিপ্লোমার ক্ষেত্রে বলবো অ্যাজ ইউজুয়াল ব্যাচেলারের মতো। এখন ডিপ্লোমা করতে আপনার অলমোস্ট 10 থেকে 12 লাখ টাকা লাগবে। আপনারা যদি মিনিমাম 7-8 লাখ টাকা নিজেরা ম্যানেজ করে দেন, ফ্যামিলি থেকে দেওয়ার মতো সিচুয়েশন থাকে, তাহলে বাকি টাকাটা আপনি ম্যানেজ করতে পারবেন। কারণ এখানে আপনার কিন্তু লিভিং এক্সপেন্স অন এভারেজ একটা স্টুডেন্টের 1000 রিঙ্গিত আছে, সেটাও আপনার ম্যানেজ করতে হবে, আবার টিউশন ফি ম্যানেজ করতে হবে। সেটা খুব ডিফিকাল্ট প্রসেস, ঠিক আছে, যদি অরিজিনালি পড়াশোনা করতে চান। আরেকটা জিনিস আমি ভিডিওতে বলে রাখি, এখানে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের রুলস অনুসারে কাজ করা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য টোটালি ইলিগাল, কোনো রকম পারমিশন নাই। কেউ যদি বলে থাকে 8 ঘন্টার পারমিশন আছে, ইউনিভার্সিটি থেকে লেটার দেয়, টোটালি রং। কোনো রকম পারমিশন নাই। দেশের লতে, ইমিগ্রেশনের রুলসে টোটালি ওয়ার্ক হচ্ছে ইলিগাল। কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের যারা আসে, ম্যাক্সিমাম সংখ্যক 90% হচ্ছে জব করে ফুল টাইম পার্ট টাইম, এটা যেভাবে হোক। 10% হচ্ছে রিচ ফ্যামিলি থেকে, ভালো ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে আসেন, তারা হয়তোবা এখানে টোটালি পড়াশোনা করেন। বাকিরা কম বেশ ফুল টাইম পার্ট টাইম। অনেকে আছে যে মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে আসে, বাট তার ফুল টিউশন ফি বাড়ি থেকে দেয়, লিভিং এক্সপেন্সটা হয়তো বা তার ম্যানেজ করতে হয়। সো টোটালি লিগাল, বাট ম্যাক্সিমাম 90% জব করে। সো এটা খুব বেশি ইস্যু হয় না বা খুব বেশি প্রবলেম হয় না। মালয়েশিয়াতে প্রত্যেক বছরই অবৈধ লোকদের একটা রেট দেয় ইমিগ্রেশন, অর্থাৎ ধরে। এটা প্রত্যেক বছর, আমি 10 বছর মালয়েশিয়াতে, এটা আমি দেখে অভ্যস্ত, এটা বিগ কোনো ইস্যু না। এবার আসে কাজের ব্যাপারটা, এখানে কি আসলে কাজ পাওয়া যায় কিনা। বর্তমানে মালয়েশিয়াতে কাজের ক্রাইসিস আছে, আবার ক্রাইসিস নাই বললেও চলবো। মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর কাজের অপরচুনিটি আছে, আবার ক্রাইসিসও আছে। এখানে বেসিক্যালি আপনার যদি রেফারেন্সের লোক না থাকে বা পরিচিত লোক না থাকে, তাহলে প্রথম অবস্থায় এসে আপনার কাজ পাইতে একটু প্রবলেম হবে। কাজ পাবেন না আপনি তা না, বিষয়টা এরকম না। কাজ আপনি কম বেশ হোক, ফুল টাইম হোক, পার্ট টাইম হোক, একটু কম স্যালারি হোক, একটু ভালো স্যালারি হোক, বা একটু হার্ড ওয়ার্ক হোক, বা একটু ইজি জব হোক, কোন না কোনো একটা পাবেন। কিন্তু আপনার যদি এখানে লোক না থাকে, রেফারেন্সের কেউ না থাকে, তাহলে আপনার জব পাইতে একটু সময় লাগবে, একটু ডিফিকাল্ট হবে, আপনি পাবেন না, বিষয়টা এরকম না। কিন্তু আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে অলওয়েজ বলে থাকি
যে আপনারা নতুন অবস্থায় আসার সময় 3 মাসের অ্যাটলিস্ট লিভিং এক্সপেন্স ব্যাকআপ নিয়ে আসবেন, অথবা ফ্যামিলি থেকে দেওয়ার মতো এরকম সিচুয়েশন রেখে কথা বলে আসবেন, যাতে আপনাকে তারা এই কস্টিংটা দিতে পারে। এই 3 মাসের মধ্যে একটা স্টুডেন্ট চাইলে জব পেয়ে যায়। অনেক ক্ষেত্রে যারা এজেন্টরা নিয়ে আসেন বা এজেন্সিগুলো নিয়ে আসেন, অনেকে এখান থেকে কাজ করেন, তারা হয়তো বা এনে তাদের স্টুডেন্টকে জব দিয়ে দেন। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি কোনো না কোনো ফুল টাইম পার্ট টাইমে কোথাও না কোথাও ইনভলভ করায় দিই। কিছু সংখ্যক স্টুডেন্ট আছে আমার ইনভলভ করানো লাগে না, তারা নিজেরাই খুঁজে বের করে ফেলতে পারে আর কি। তো আমি বলবো এখানে আপনি আসলে কাজ পাবেন, তবে আপনাকে নতুন অবস্থায় অ্যাটলিস্ট 3 মাসের ব্যাকআপ লিভিং এক্সপেন্স, থাকা খাওয়ার খরচ, আনুষঙ্গিক খরচ নিয়ে আসতে হবে, তবে আনার মতো ফ্যামিলিতে ব্যবস্থা করে আসতে হবে, এই আর কি। এবং আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে কার জন্য কোন ইউনিভার্সিটি। এখন মালয়েশিয়াতে অনেক ওয়ার্ল্ড র্যাঙ্কিং, প্রায় 14-15টার মতো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, পাবলিক প্রাইভেট মিলায়া। মালয়েশিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ফ্রি না বা কম না, বরং অনেক পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফি অনেক বেশি প্রাইভেটের থেকে। সো মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলা, প্রাইভেট বলেন পাবলিক বলেন, বা যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এগুলো টু মাচ এক্সপেন্সিভ হয়। এইসব ইউনিভার্সিটিতে আপনারা যারা আসবেন তাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের লিভিং এক্সপেন্স হইতে শুরু করে ফুল টিউশন ফি ফ্যামিলি থেকে আনতে হবে। কারণ এইসব ইউনিভার্সিটিগুলোর রুলস রেগুলেশন ওরা অনেক স্ট্রিক্ট, ওদের পড়াশোনার মান অনেক ভালো, অনেক হাই কোয়ালিটি, ওয়ার্ল্ড ক্লাস পড়াশোনা। এইসব জায়গা থেকে আপনারা যারা পড়াশোনা করবেন বা করতে পারবেন, একটা ভালো রেজাল্ট নিয়ে আপনাদের জন্য ভালো কেরিয়ার, ভালো অপরচুনিটি আছে। তার মধ্যে যদি আমি কয়েকটা নাম মেনশন করি, ইনটি করতে পারি, টেলর্স করতে পারি, সেগি করতে পারি, এপিইউ মানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির নাম বলতে পারি, সানওয়ে আছে, মোনাশ আছে প্রাইভেটের মধ্যে র্যাঙ্কিং করা ইউনিভার্সিটি। প্রায় পাবলিকে যদি আপনি ধরেন ইউপিএম আছে, ইউটিএম আছে, ইউকেএম আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, এরকম আরো অসংখ্য পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো টপ র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এগুলাতে আপনার ফুল টিউশন ফির ব্যাকআপ ফ্যামিলি থেকে ম্যান্ডেটরি নিতে হবে, এবং লিভিং এক্সপেন্স যদি আপনি অরিজিনালি পড়াশোনা করতে চান। আর মিড রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো, এগুলো বেসিক্যালি শহর কেন্দ্রিক হয় বা শহরের কেএল এর ভিতরে বা কেএল এর আশেপাশে হয়। এইগুলাতে আপনারা পড়াশোনা করলে যেটা হবে যে আপনি পড়াশোনার পাশাপাশি মোটামুটি পার্ট টাইম জব করে আপনার বা ফুল টাইম যেটাই করেন করে আপনি আপনার লিভিং এক্সপেন্স চোখ বন্ধ করে উঠাইতে পারবেন। এবং একটু যদি চালাক হন, একটু অ্যাক্টিভ হন, নিজের প্রতি নিজের দায়িত্ববোধ মনে করেন বা নিজের টিউশন ফির ব্যাকআপ মনে করেন, আপনারা মোটামুটি একটা অ্যামাউন্টের সংখ্যক 30-40% টিউশন ফির ব্যাকআপ দিতে পারুন ম্যাক্সিমাম সংখ্যকই স্টুডেন্ট মিড বাজেট রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে। আর কিছু সংখ্যক আছেন খুবই কম, 5-10 জন, যারা হচ্ছে ফুল টিউশন ফির ব্যাকআপটাই দিতে পারে মিড রেঞ্জের ইউনিভার্সিটি। এটা অনেক ডিফিকাল্ট হয়, তবে সেই ক্ষেত্রে তাদের রেজাল্ট অনেক ভালো হয় না। দেখা গেছে 2 পয়েন্ট সামথিং পাইয়া একটা রেজাল্ট করে, যেটা আসলে খুব বেশি পরবর্তীতে কাজে লাগে না। বর্তমান ওয়ার্ল্ডের বাজারে 3 পয়েন্টের উপরে অ্যাভেলেবেল রেজাল্ট। তো আমি বলবো আপনারা আবেগের বশবর্তী হয়ে টপ র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এশিয়ান র্যাঙ্কিং ইউনিভার্সিটি না খুঁজে যার যেখানে সামর্থ্য আছে, কারণ আপনার সামর্থ্য যেই ইউনিভার্সিটিতে আপনার যতটুকু অ্যাবিলিটি ফ্যামিলির আছে বা আপনার পক্ষে সম্ভব, সেই অনুসারে আপনি ইউনিভার্সিটি চুজ করেন। আপনি ওখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারলে আপনার জন্য সব জায়গায় কোনো না কোনো অপরচুনিটি রেডি থাকবে। আপনি বিশেষ করে এখান থেকে ইউরোপ, ইউএসএ পরে ইজিলি মুভ করতে পারবেন মাস্টার্সের জন্য। তা আমি বলবো কার জন্য কোন ইউনিভার্সিটিতে আমি ডিটেলস বললাম, আমি আবারও বলি, যাদের ফুল টিউশন ফি ব্যাকআপ এবং লিভিং এক্সপেন্স দিতে পারবেন তারাই টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, ইনটি, সেগি, টেলর্স, মোনাশ, সানওয়ে বা এইসব ইউনিভার্সিটিগুলোতে আসবেন। এবং এগুলা খুবই এক্সপেন্সিভ, এগুলাতে আপনি ব্যাচেলার করতে মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা যাবে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি বেদে এবং সাবজেক্ট বেদে। এগুলাতে আপনার এক সেমিস্টার ফি দিয়ে আসতে আপনার 6 থেকে 8 লাখ টাকা, 9 লাখ টাকা চলে যায়। আর পাবলিকের ক্ষেত্রে ইউটিএম, ইউপিএম, ইউকেএম, ইসলামিক ইউনিভার্সিটি যেগুলো আছে বা উপসি আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি শহরের বাইরে, শহর থেকে অনেক দূরে। কিন্তু এগুলাতে আপনি পড়তে হলে সেম পাবলিকের টপ র্যাঙ্কিং বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটির মতো, সরি প্রাইভেটের টপ র্যাঙ্কিং বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটির মতোই এরকম বাজেট লাগবে। আপনার 20-25 লাখ টাকা টিউশন ফি চলে যাবে। লিভিং এক্সপেন্স বাড়ি থেকে এভরি মান্থ মিনিমাম 1000 রিঙ্গিতের মতো আনতে হবে। এই জিনিসগুলো মাথায় নিয়েই আসতে হবে। আর যাদের বাজেট কম আছে, মিড বাজেটের ইউনিভার্সিটি খুঁজেন, তাদেরকে বলবো আপনারা কেলের ভিতরে মিড বাজেটের ইউনিভার্সিটিগুলোতে আসতে পারেন। এর মধ্যখানে আমাদের সিটি ইউনিভার্সিটি আছে, যদিও সিটিতে এখন ফার্স্ট ইয়ারের টিউশন ফি অনেক বেশি। এটার কারণ হচ্ছে সিটি চাচ্ছে কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট যারা ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং আছেন, অরিজিনালি পড়াশোনা করতে চান, তারাই আসুক। ঠিক আছে, আমি আবারও বলবো সিটিতে যারা অ্যাপ্লাই করতে চান লং স্টাডি গ্যাপ হলে অ্যাভয়েড করবেন। শুধু সিটি না, মিড রেঞ্জের ইউনিভার্সিটি আপনি লং স্টাডি গ্যাপ অ্যাভয়েড করবেন, বিশেষ করে 3 বছরের বেশি হলে। কিন্তু অ্যাপ্রুভাল রিজেক্ট করে দেবে ইমিগ্রেশন, 90% রিজেক্ট করে দেয়। 10% হচ্ছে এডিশনাল এক্সপ্লেনেশন চায়, এক্সপ্লেনেশন দেওয়ার পর ওটা যদি প্রপার মনে হয় তাহলে অ্যাপ্রুভাল দেয়, আদারওয়াইজ অ্যাপ্রুভাল দেয় না। এবং কোনো কারণে যদি অ্যাপ্রুভাল বের হয় সেটা আবার এম্বাসিতে যায় প্রবলেম হয়, সেখানে কিন্তু রিজেকশন আসে।
তো এটাই বলবো যে আবেগের বশবর্তী হয়ে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি না খুঁজে আপনার সাধ্য অনুযায়ী ইউনিভার্সিটি খোঁজেন, এই আর কি। তো আমি মোটামুটি অনেক কিছুই বললাম, আরো কিছু অ্যাড করি। অনেকেই হচ্ছে রং ইনফরমেশন পাইয়া আসে যে আপনি এখানে 5-6 লাখ টাকা দিয়ে চলে যান, আপনি এখানে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন, আপনি এই করতে পারবেন সেই করতে পারবেন। আপনারা আসলে বাস্তববাদী চিন্তা করবেন। আমি বা যে কেউই হোক একটা কথা বলার আগে চিন্তা করবেন যে আপনি একটা স্টুডেন্ট, আপনার রেজাল্ট 2.3 পয়েন্ট বাংলাদেশে এসএসসিতে বা এইচএসসিতে। আমি কাউকে ছোট করতেছি না, আমি বাস্তব জিনিসটা তুলে ধরতেছি। আপনাকে বলা হচ্ছে যে আপনাকে 50% স্কলারশিপ দেওয়া হচ্ছে, 70% স্কলারশিপ দেওয়া হচ্ছে, 80% স্কলারশিপ দেওয়া হচ্ছে, 100% স্কলারশিপ দেওয়া হচ্ছে। এগুলো টোটালি ভুয়া কথা, এটি টোটালি ফ্রড। কারণ আপনি চিন্তা করেন, আপনি 2 পয়েন্ট পাওয়া, 3 পয়েন্ট পাওয়া বা 4 পয়েন্ট পাওয়া একটা স্টুডেন্ট, বা 5 পয়েন্ট পাওয়া, জিপিএ 5 পাইছেন, আপনি বাংলাদেশে কোনো পাবলিকে হয় নাই, ভালো কোনো ইউনিভার্সিটিতে হয় নাই, বা আপনি 2 পয়েন্ট পায় ন্যাশনালি আপনার প্রপারলি হচ্ছে না, আপনাকে আপনার দেশই কিছু দিচ্ছে না, আপনার দেশই আপনাকে ফ্রি পড়াচ্ছে না, সেখানে একটা বাইরের কান্ট্রি আপনাকে কি কোয়ালিফিকেশন দেখে আপনার স্কলারশিপ বা ওয়েবার দিয়ে দিবে ফার্স্ট ইয়ারের টিউশন ফি, সেকেন্ড ইয়ারের টিউশন ফি? কেন, কি জন্য, আপনার কি যোগ্যতা আছে? আমার দেখা মতে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যারা ফুল ফান্ডেড স্কলারশিপে পড়তে আসেন বা একটা পার্সেন্টেজ নিয়ে আসেন, তারা অনলি পিএইচডি লেভেলের স্টুডেন্ট, এবং ওনারা অনেক সিনিয়র থাকেন, ওনারা অনেক এক্সপিরিয়েন্স। এরা আমি ম্যাক্সিমাম দেখছি বিভিন্ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার থাকেন, ওনাদের আগে পিএইচডি করা ছিল, ওনাদের জার্নালে পাবলিকেশন আছে, ওনাদের কনফারেন্স আছে অনেক। ওনাদেরকে মালয়েশিয়ার পাবলিক বা অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গুলা ফুল ফান্ড স্কলারশিপ দিয়ে নিয়ে আসে, ওনাদের লিভিং এক্সপেন্স পে করে, ওনাদের প্লেন ভাড়া দিয়ে নিয়ে আসে, ওনাদেরকে মান্থলি একটা স্টাইপেন্ড দেয় যেটাতে ওনারা এখানে চলাফেরা করে। তারা একমাত্র স্কলারশিপ, ব্যাচেলার মাস্টার্সে আমি আবারও বলি মালয়েশিয়াতে কোনো স্কলারশিপ নেই। আপনারা যত রকমের অ্যাডভার্টাইজিং দেখেন বা চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছেন, ধরেন যেই দেন, যদি আমিও বলি, আমি আমার জানা মতে আমার সুস্থ জ্ঞানে এখন পর্যন্ত কাউরে বলি নাই যে মালয়েশিয়াতে স্কলারশিপ দেয়। আমি হয়তো বা মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে ফার্স্ট ইয়ারের টিউশন ফি থেকে একটা ওয়েবার দেই, ফার্স্ট ইয়ার টিউশন ফি থেকে একটা ডিসকাউন্ট দেয় 2000, 2500, 1500 রিঙ্গিত, সেটা একটা ওয়েবার দেয়, কারণ ইউনিভার্সিটি আমাকে একটা সম্মানই দেয়, সেখান থেকে আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিই। কিন্তু আমি কখনো স্কলারশিপের কথা বলি নাই, এবং আপনাদেরকে এটা আমি এনশিওর করতেছি। আমি 10 বছর ধরে মালয়েশিয়া এখানে পিএইচডি করতেছি, এখন আগে ব্যাচেলার করছি, মাস্টার্স করছি। মালয়েশিয়াতে কোনো স্কলারশিপ নেই। আপনারা যত রকম চমকপ্রদ বিজ্ঞাপন দেখেন, আপনারে যত পার্সেন্ট স্কলারশিপ বলবে, 70% বলুক, 30% বলুক, 50% বলুক, আপনাকে স্কলারশিপের পর যে টিউশন ফিটা দেখাবে ওইটাই আপনার হচ্ছে অরিজিনাল টিউশন ফি। আর বাইরে কিন্তু টিউশন ফি না, ওটা এক্সট্রা অ্যাড করে দেন, কনভার্ট করে আপনাকে এই স্কলারশিপটা শো করে, এই আর কি। তো আমি খুব বেশি কথা বলবো না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তবে আমি মেন যে প্রবলেমগুলো স্টুডেন্টরা পড়ে, এই পয়েন্টগুলো আমি একটু ধরে ধরে বিস্তারিত বলার চেষ্টা করছি। আমি আবারও বলি, মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়, এজেন্সি টাকা মেরে দেয় বা এজেন্ট টাকা মেরে দেয়, বা আপনার 5 টাকা খরচ হলে সেখানে আপনার থেকে 10 টাকা নিয়ে যায়, 8 টাকা নিয়ে যায়। এটা আপনি আসার পরে জানতে পারেন। ধরেন আপনার 5 থেকে 6 লাখ টাকা লাগতো, সেখানে আপনার পরবর্তীতে যায় খরচ লাগতেছে, দেখে আপনি আইসা দেখলেন আপনি 8 লাখ টাকা দিয়ে আসছেন, কিন্তু আপনার লাগছে 6 লাখ টাকা। সে এগুলা হয়। তো আপনার হচ্ছে যাচাই বাছাই করবেন, অথেন্টিক লোক খোঁজার চেষ্টা করবেন, কারা দীর্ঘদিন ধরে কাজ করে এই সেক্টরে। অনেকে আছে যে বসন্তের কোকিলের মতো, নতুন আসছে, 2 মাস 6 মাস কাজ করছে, অনেকের টাকা নিয়ে ভেগে গেছে বা মিসিং হয়ে গেছে বা ঝামেলা করছে। আপনারা হচ্ছে কারো কাছে ফাইল সাবমিট করার আগে তার প্রোফাইল, তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ভালো করে যাচাই বাছাই করে সাবমিট করবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে আমাকে একটা স্টুডেন্ট সকালে নক করছে, আমি ওর নাম বলবো না, ওর এজেন্সির নামও বলবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ এক একজনের বিজনেস থিওরি এক এক রকম। ইউনিমাইতে আমরা ইএমজিএস ফি নেই। ইউনিমাই হচ্ছে ইউনিভার্সিটি মালয়েশিয়া কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা ইএমজিএস ফি নেই 2200 দিয়ে আমরা ইএমজিএস ফি প্রসেস করি। কিন্তু ওই স্টুডেন্ট থেকে 1,45,000 টাকা ইএমজিএস ফি নিছে, মানে অলমোস্ট 4-5 হাজার রিঙ্গিতের, 5,000 রিঙ্গিতের মতো তার থেকে ইএমজিএস ফি নিছে। যেখানে 2200 রিঙ্গিত বাংলা টাকা এখন 65-66 হাজার টাকা, সেখানে তাদের থেকে অলমোস্ট আপনার নিয়ে গেছে অলমোস্ট 1,45,000, মানে অলমোস্ট 5,000 রিঙ্গিত নিয়ে গেছে। তো এরকম ফ্রড হয়। আপনি এসব ব্যাপারে মাথায় রাখবেন যে মালয়েশিয়াতে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন না কেন, ম্যাক্সিমাম জিএসপি আপনার 1 লাখ টাকা পর্যন্ত যাবে ইউনিভার্সিটি বেদ। এটা 60-65 থেকে ধরেন শুরু করে এটা 1 লাখ পর্যন্ত যাবে। সাইবার দ্য ইউনিভার্সিটি একটু বেশি, ওরা 3700 রিঙ্গিত নেয়, যেটা অলমোস্ট 1 লাখ টাকার বেশি, 1,05,10,000 টাকা হবে। ওটা ডিফারেন্ট বিষয় একটা ইউনিভার্সিটি। আর বাকি আমার জানা মতো যত ইউনিভার্সিটি আছে আপনার 2200 থেকে শুরু করে 3200 রিঙ্গিত পর্যন্ত ইএমজিএস ফি হয়, যেটা আপনার 66-65 বা থেকে শুরু করে 95-96 হাজার বা 97 হাজার বা সর্বোচ্চ 1 লাখ টাকাই হবে। কিন্তু ওই স্টুডেন্ট থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে, যেখানে তার 65-66 হাজার টাকা লাগতো, সেখান থেকে 1,45,000 নিয়েছে, মানে অলমোস্ট তার থেকে 1 লাখ টাকা বেশি নিয়ে গেছে। তো এরকম হয়। টিউশন ফি অনেক ক্ষেত্রে রেট বেশি নেয়, কারেন্সির রেট যা থাকে তার থেকে 2-3 রিঙ্গিত বেশি নেয়, সেটা খুব বেশি বলবো না।
কিন্তু এর দেখা গেছে তার টোটাল কস্ট আসতেছে 5 লাখ টাকা বা 5.5 লাখ, তার থেকে 6.5 লাখ 7 লাখ টাকা নিয়ে যায়, এরকমও হয়। সেটা যদি স্টুডেন্টের সাথে কোনো কারণে সার্ভিস চার্জ বা অন্যান্য ফিজ, এজেন্সি ফিজ বা এজেন্ট ফিজ পে করার কথা থাকে, তাহলে সেটা হিসাব আলাদা। কিন্তু আমরা যেটা অনেক সময় কমপ্লেন পাই যে ভাই আমার সাথে কথা ছিল এত, কিন্তু ভিসা টিসা হয়ে ফ্লাইটের টাইমে আমার থেকে আরো 50,000 1 লাখ আমার থেকে জিম্মি করে নিয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন ফাইল সাবমিট করবেন, যার কাছেই করেন না কেন, তাদের কাজের ধরন দেখবেন, তাদের প্রোফাইল দেখবেন, তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারা কতদিন ধরে এই লাইনে কাজ করে, কতদিন ধরে এই সেক্টরে ইনভলভ, তারা অ্যাকচুয়ালি কি করে, তাদের এই প্রফেশনের বাইরে অন্য কোনো প্রফেশন আছে কিনা, এইসব জিনিসগুলো যাচাই বাছাই করে আপনারা ফাইল জমা করবেন। তাহলে আশা করি আপনারা প্রতারিত হবেন না। ভিডিওটা আর বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই। কারো যদি বিস্তারিত কোনো বিষয় তথ্যের জন্য প্রয়োজন হয়, এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার এনএস গ্লোবাল এডুকেশনের ঢাকা এবং মালয়েশিয়া অফিসের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং আমার ফেসবুক আইডি পেজ এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রকার অ্যাডমিশন বা যে কোনো তথ্যের জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।